গল্প মানেই আড্ডা, আর আড্ডা মানেই গল্প। কখনো মজা, কখনো রহস্য, কখনো ভয়, সব কিছুর আসর এক জায়গায়। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমরা গল্পের আড্ডা নিয়ে আবারও ফিরে এসেছি আপনাদের কাছে। আজ 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আজ গল্পের আড্ডায় আপনাদের জন্য রাস্কিন বন্ডের লেখা দি আইস হ্যাবিট। রাস্কিন বন্ডের জন্ম 19 মে 1934 কাসৌলি, হিমাচল প্রদেশে। রাস্কিন বন্ড ভারতের অন্যতম জনপ্রিয় একজন লেখক। ব্রিটিশ বংশোদ্ভূত এই ভারতীয় লেখক তাঁর জীবনের বেশিরভাগ সময় হিমালয়ের কোলে কাটিয়েছেন, যার প্রতিফলন তাঁর প্রায় প্রতিটি লেখায় স্পষ্টভাবে পাওয়া যায়। তাঁর বিখ্যাত রচনা দি রুম অন দ্য রুফ, দি ব্লু আমব্রেলা, রাস্টি সিরিজ, আবার ট্রিস স্টিল গ্রো ইন দেহেরা ইত্যাদি অন্যতম। ভারতের সাহিত্যের বিকাশে তাঁর অসামান্য অবদানের জন্য তিনি 1999 সালে পদ্মশ্রী এবং 2014 সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছে। আজ গল্পের আড্ডায় ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে রাস্কিন বন্ডের লেখা দি আইস হ্যাবিট গল্প পাঠে ঋষভ, গল্পের সূত্রধার এবং গল্পের অনুবাদ অনির্বাণ। শুরু হচ্ছে দি আইস হ্যাবিট। রুহানা পর্যন্ত ট্রেনের কামরায় আমি একা ছিলাম। তারপর একটি মেয়ে উঠল। মেয়েটিকে বিদায় জানাতে যে দম্পতি এসেছিলেন তারা সম্ভবত মেয়েটির মা এবং বাবা। মেয়েটির স্বাচ্ছন্দ্যের ব্যাপারে তাদের খুব উদ্বিগ্ন মনে হচ্ছিল এবং ভদ্রমহিলাটি মেয়েটিকে পুঙ্খানুপুঙ্খ উপদেশ দিচ্ছিলেন। শোনো, জিনিসপত্র সাবধানে রাখবে, আর জানলা দিয়ে বাইরে বেশি ঝুঁকবে না, এবং অজানা লোক কথা বলতে এলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, কেমন? ঠিক আছে। মেয়েটিকে তারা বিদায় সম্ভাষণ জানানোর কিছু মুহূর্ত পরে ট্রেনটা স্টেশন ছেড়ে এগোতে শুরু করলো। যেহেতু তখন আমি সম্পূর্ণ অন্ধ, আমার চোখ কেবল আলো আর অন্ধকারের ব্যাপারে অনুভূতিশীল, তাই আমি বুঝতে পারছিলাম না মেয়েটি দেখতে কেমন। কিন্তু আমি জানতাম যে সে পায়ে চটি পড়েছে, কারণ তার পায়ের গোড়ালিতে চটিগুলোর আছড়ে পড়ার শব্দ শুনেই আমি তা বুঝতে পেরেছিলাম। তার সৌন্দর্যের ব্যাপারে কিছু জানতে আমার বেশ কিছুটা সময় লাগত এবং হয়তো আমি কিছুই জানতে পারতাম না, কিন্তু তার কণ্ঠস্বর আমার বেশ ভালো লাগলো, এমনকি তার চটির আওয়াজটাও। আপনি কি একদম দেহারা পর্যন্ত যাবেন? আমি নির্ঘাত একটি অন্ধকার কোণে বসেছিলাম, কারণ আমার কণ্ঠস্বর তাকে চমকে দিয়েছিল। সে একটু বিস্ময়ের সাথে বলল, আমি জানতাম না যে আর কেউ এখানে আছে। ভালো। এটা প্রায়ই ঘটে যে ভালো দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষ তাদের সামনে ঠিক কী আছে তা দেখতে ব্যর্থ হয়। আমার মনে হয় তাদের পারিপার্শ্বিক অনেক কিছু দেখার থাকে। অন্যদিকে যারা দেখতে পায় না বা খুব কম দেখতে পায়, তারা কেবল প্রয়োজনীয় জিনিসগুলি গ্রহণ করে যা তাদের অবশিষ্ট ইন্দ্রিয়গুলিতে জোরালোভাবে অনুভূতি জাগায়। আমিও আপনাকে দেখিনি, কিন্তু আমি শুনেছি আপনি যখন ভেতরে আসলেন। আমি ভাবছিলাম আমি যে অন্ধ সেটা এই মেয়েটির কাছ থেকে লুকোতে পারবো কিনা। যদি আমি আমার আসনে বসে থাকি তবে হয়তো এটা খুব কঠিন কাজ হবে না আমার পক্ষে। আমি সাহারানপুর নামবো। আমার মাসি সেখানে আমার জন্য অপেক্ষা করবেন। তাহলে আপনার সাথে খুব বেশি পরিচিতি না হওয়াই ভালো, কারণ মাসিরা সাধারণত ভয়ঙ্কর প্রাণী হন। আপনি কোথায় যাচ্ছেন? দেহারায় এবং তারপর মুসৌরি। বাহ, আপনি কত ভাগ্যবান। আমিও যদি মুসৌরি যেতে পারতাম। আমি পাহাড় ভালোবাসি, বিশেষ করে অক্টোবরের। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এটাই সবচেয়ে ভালো সময়। পাহাড়গুলি তখন বুনো ডালিয়া ফুলে ছেয়ে যায়, রোদটা হয় বেশ আরামদায়ক, এবং রাতে আপনি লক ফায়ারের সামনে বসে একটু ব্র্যান্ডি পান করতেও পারেন। বেশিরভাগ পর্যটক ওই সময় চলে যায় এবং রাস্তাগুলি শান্ত এবং প্রায় জনশূন্য হয়ে পড়ে। হ্যাঁ, অক্টোবর মাসই সেরা সময়। মেয়েটি চুপ ছিল। আমি ভাবলাম
আমার কথাগুলি তাকে স্পর্শ করছে কিনা, অথবা সে হয়তো আমাকে একজন আবেগপ্রবণ বোকা মানুষ ভাবছে। ঠিক তখনই আমি একটি ভুল করে বসলাম। বাইরেটা কেমন লাগছে আপনার? সে এই প্রশ্নটিতে আশ্চর্য কিছু খুঁজে পেল বলে মনে হলো না। সে কি তবে ইতিমধ্যে লক্ষ্য করেছে যে আমি দেখতে পাই না? কিন্তু তার পরবর্তী প্রশ্নটা আমার সন্দেহ দূর করে দিল। আপনি জানলা দিয়ে বাইরে তাকাচ্ছেন না কেন? এ প্রশ্ন শুনে আমি সহজেই বাট বরাবর জানলার দিকে সরে গেলাম এবং জানলার প্রান্ত অনুভব করে জানলার মুখোমুখি হলাম। জানালা খোলাই ছিল। আমি এক মনে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখার ভান করলাম। আমি শুনতে পেলাম ইঞ্জিনের ধকধক শব্দ এবং চাকার ঘরঘরানি গর্জন, এবং আমার মনের চোখে আমি দেখতে পাচ্ছিলাম টেলিগ্রাফ পোস্টগুলির ঝলকানি দিয়ে পার হয়ে যাওয়ার দৃশ্য। আপনি কি লক্ষ্য করেছেন, যখন আমরা স্থির দাঁড়িয়ে আছি গাছগুলি নড়ছে বলে মনে হচ্ছে? এটি সর্বদাই ঘটে। আপনি কি কোনো প্রাণী দেখতে পাচ্ছেন বাইরে? না, আমি বেশ আত্মবিশ্বাসের সাথেই উত্তর দিলাম, কারণ আমি জানতাম দেহারার কাছাকাছি জঙ্গলে খুব কম প্রাণী অবশিষ্ট আছে। আমি জানলার থেকে ঘুরে মেয়েটির মুখোমুখি হলাম এবং কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। আপনার মুখশ্রী বেশ আকর্ষণীয়। আমি বেশ সাহসী হয়ে উঠেছিলাম, কিন্তু এটি একটি নিরাপদ মন্তব্য ছিল। খুব অল্প মেয়েরাই চাটুকারিতা প্রতিরোধ করতে পারে। মেয়েটি মিষ্টিভাবে হেসে উঠল। এটা শুনে ভালো লাগছে যে আমার মুখটা আকর্ষণীয়। লোকজনের কাছে আমার মুখশ্রী সুন্দর শুনে আমি ক্লান্ত হয়ে গেছি। ও, তাহলে আপনার একটি সুন্দর মুখশ্রী আছে। আচ্ছা, একটি আকর্ষণীয় মুখও সুন্দর হতে পারে। আপনি খুব সাহসী যুবক, কিন্তু আপনি এত গম্ভীর কেন? আমি তখন ভাবলাম আমি তার জন্য হাসার চেষ্টা করব, কিন্তু হাসার কথা ভাবতেই আমার বিরক্ত এবং একাকিত্ব বোধ হলো। আপনার স্টেশন শীঘ্রই এসে পড়বে। বাঁচা গেল। এটি একটি ছোট্ট যাত্রা। আমি 2-3 ঘন্টার বেশি ট্রেনে বসে থাকতে পারি না। তবুও আমি প্রায় সকল সময় সেখানে বসে থাকার জন্য প্রস্তুত ছিলাম, শুধু তার কথা শোনার জন্য। তার কণ্ঠে ছিল পাহাড়ি স্রোতের ঝলকানি। ট্রেন ছেড়ে দেওয়ার সাথে সাথে সে হয়তো আমাদের সংক্ষিপ্ত সাক্ষাৎ ভুলে যাবে, কিন্তু এই রেশ আমার সাথে বাকি যাত্রাপথের সময় জুড়ে এবং তারপরেও কিছু সময়ের জন্য থেকে যাবে। ইঞ্জিনের হুইসেল তীক্ষ্ণ আওয়াজ করে উঠল এবং গাড়ির চাকাগুলো তাদের ছন্দ এবং শব্দ পরিবর্তন করল। মেয়েটি উঠে দাঁড়ালো এবং তার জিনিসপত্র গোছাতে আরম্ভ করল। আমি অবাক হয়ে ভাবলাম, মেয়েটি কি তার চুল খোপা করে বেঁধেছে নাকি বিনুনি করেছে? যদি বিনুনি করে তবে সম্ভবত এটি তার কাঁধের উপর আলগা হয়ে ঝুলছিল, অথবা তার চুল হয়তো ছোট করে ছাঁটা। ট্রেনটি ধীরে ধীরে স্টেশন ঢুকল। বাইরে কুলি এবং ফেরিওয়ালাদের চেঁচামেচি এবং গাড়ির দরজার কাছে এক মহিলার উঁচু কণ্ঠস্বর শোনা গেল। সেই কণ্ঠ অবশ্যই মেয়েটির মাসির ছিল। মামুনি, তুমি কোথায়? মামুনি! বিদায়। মেয়েটি বলল। সে আমার খুব কাছাকাছি দাঁড়িয়েছিল, এতটাই কাছে যে তার চুল থেকে নিঃসৃত সুবাস আমাকে মোহিত করে তুলেছিল। আমি হাত বাড়িয়ে তার চুল স্পর্শ করতে চেয়েছিলাম, কিন্তু সে সরে গেল। শুধু যেখানে সে দাঁড়িয়েছিল সেখানে তার চুলের সুগন্ধ রয়ে গেল। ও দাদা ভাই, একটু সাইড দিন, একটু সাইড দিন, দেখি একটুখানি উঠতে দিন, একটু উঠতে দিন। দেখি 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 দাদা, সরণ সরণ সরণ, দেখি একটু, দেখি দেখি দেখি। দরজার কাছে কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। একজন লোক কামরায় ঢুকে আমতা আমতা করে ক্ষমা চাওয়া শুরু করলেন। তারপর দরজাটা দড়াম শব্দে বন্ধ হয়ে গেল এবং পৃথিবীটা আমার কাছে আবার নিশ্চুপ হয়ে গেল। আমি আমার বাড়িতে ফিরে এলাম। গার্ড তার হুইসেল বাজালো এবং আমরা চলতে শুরু করলাম। আবারও আমাকে একটি খেলা খেলতে হবে।
সম্পূর্ণ নতুন এক সহযাত্রীর সঙ্গে। চাইগারাম চা খাবেন, চা খাবেন। ট্রেন গতি বাড়ালো। চাকাগুলো তাদের ঘরঘরানি গুঞ্জন শুরু করলো। আমি জানালা খুঁজে নিলাম এবং তার সামনে বসলাম। এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম দিনের আলোর দিকে, যা আমার জন্য অন্ধকার। জানালার বাইরে অনেক কিছু ঘটছিল। এটি অনুমান করা আমার কাছে একটি মজাদার খেলা হয়ে দাঁড়িয়েছিল। যে লোকটি কামরায় ঢুকেছিল সে আমার দিবাস্বপ্নে ব্যাঘাত ঘটালো। আপনি অবশ্যই একটু হতাশই হয়েছেন, হওয়ারই কথা। আমি একজন ভ্রমণ সঙ্গী হিসাবে একটু আগে যিনি নেমে গেলেন তার মতন অতটা আকর্ষণীয় নই। সে একটি আকর্ষণীয় মেয়ে ছিল। আচ্ছা, আপনি কি আমাকে বলতে পারেন সে কি তার চুল লম্বা রেখেছিল নাকি ছোট? আমার মনে নেই, আমি তার চোখ দুটো লক্ষ্য করেছিলাম। তার চুল নয়, তার সুন্দর দুটি চোখ ছিল, কিন্তু সেগুলো তার কোনো কাজে আসে না। সে ছিল সম্পূর্ণ অন্ধ। কেন, আপনি লক্ষ্য করেননি? আজ 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে গল্পের আড্ডায় শুনলেন রাস্কিন বন্ডের লেখা দি আইজ হ্যাবিট। গল্প পাঠে ঋষভ, গল্পের সূত্রধার এবং গল্পের অনুবাদ অনির্বাণ। লেডির চরিত্রে অঞ্জলি প্রসাদ, মায়ের চরিত্রে কণিকা কুণ্ডু, প্যাসেঞ্জারের চরিত্রে শুভ, কোরাস মৌমিতা ঘোষ, শুভ এবং অনির্বাণ। গল্পের পোস্টার ডিজাইন এবং টেকনিক্যাল হেড উৎসব, শব্দগ্রহণ এবং ধ্বনি পরিকল্পনা শুভ, কন্টেন্ট হেড ঋষভ, সমগ্র পরিচালনায় অনির্বাণ এবং গল্পের আড্ডা টিম। শেষ হলো রাস্কিন বন্ডের লেখা দি আইজ হ্যাবিট। গল্পের আড্ডায় আরও ভিন্ন স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পের আড্ডা ইউটিউব চ্যানেলটি। হ্যাপি লিসনিং।